দাম বেশি হওয়ায় এখনো দেশের প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। বিবিএস এর জরিপ বলছে শহরের তুলনায় গ্রামের মানুষ ইন্টারনেট ব্যবহারে বেশি পিছিয়ে। সরকারের অনেক উদ্যোগের পরও তেলের প্রাপ্তি নিশ্চিত হয়নি। জ্বালানি সংকটে জীবন জীবিকা থমকে গেছে শহরের রাইড শেয়ারিং চালকদের। দুর্দশাগ্রস্ত ব্যাংকের জন্য আইএফসির কাছে বিশেষ তহবিল চাইল সরকার। জেপি মর্গান ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী জানালেন অর্থমন্ত্রী। দাম বেশি হওয়ার কারণে দেশের প্রায় অর্ধেক মানুষই ইন্টারনেট সেবা ব্যবহারে অনাগ্রহী। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত জরিপে এই তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে উঠে এসেছে ইন্টারনেট ব্যবহারে শহরের তুলনায় গ্রামের মানুষ এখনও পিছিয়ে রয়েছে। শহরে যেখানে প্রতি ১০০ জন মানুষের মধ্যে ৭৫ জনের বেশি ইন্টারনেট ব্যবহার করে, সেখানে গ্রাম পর্যায়ে ব্যবহার করে ৪৩ জনের কিছু বেশি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কার্যালয় আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ শীর্ষক প্রকল্পের জরিপ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৫৪ জন নাগরিক ইন্টারনেট ব্যবহার করেন, যার মাত্র ১১.৩% কম্পিউটার ব্যবহার করেন। জরিপে উঠে এসেছে সবশেষ ৩ মাসে ইন্টারনেট ব্যবহার করেছে চাকরির খোঁজে, এরপর ব্যবহার করেছে খেলাধুলা দেখায় এবং এরপর অনলাইনে কেনাকাটায়। দেশের পরিবারগুলোর মধ্যে ঢাকায় ইন্টারনেটের প্রবেশাধিকার সবচেয়ে বেশি, সবচেয়ে কম পঞ্চগড়ে। ঢাকার পরিবারগুলোর কম্পিউটার ব্যবহার সবচেয়ে বেশি হলেও সবচেয়ে কম ঠাকুরগাঁয়ে। জরিপ অনুযায়ী দেশের ৮৮.৪% মানুষ মোবাইল ব্যবহার করেন, নিজের মোবাইল আছে ৬৪.৪%। ইন্টারনেট ব্যবহারে ৫০.৫%-এর সবচেয়ে বড় ঝুঁকি ভাইরাস ও ম্যালওয়্যার। আইসিটি রিলেটেড যে ইস্যুগুলো, এগুলোতে গতি আনতে হলে প্রথমত আমাদের বেসিক কনসেপ্ট থাকতে হবে যে আমি এখন কোন লেভেলে আছি। এই সার্ভেটা কিন্তু আমাদের সেই সুযোগ করে দিচ্ছে, যেটা কমে যাচ্ছে কী কারণে কমে যাচ্ছে। এই স্টোরিটা হয়তো একাডেমিশিয়ান যারা আছেন বা বিআইডিএস, ওনারা হয়তো রিসার্চ করবেন যে বিবিএস এর রিপোর্ট বলছে এটা বাড়ছে বা এটা কমছে, কারণটা কী। জীবন জীবিকা থমকে গেছে শহরের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালকদের। সরকারের অনেক উদ্যোগের পরও তেলের প্রাপ্তি নিশ্চিত হয়নি। একদিকে এক শ্রেণীর অসাধু ব্যক্তি মজুত করছে তেল, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না অনেকেই। তাতে শহরের এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবন হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত। দৈনন্দিন খরচ মিটিয়ে সংসার চালানো হয়ে পড়েছে দায়। অর্থনীতিবিদরা বলছেন অনেকেই দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে এই সংকটে পড়ে। দ্রুত গন্তব্যে পৌঁছাতে শহরের জনপ্রিয় মাধ্যম বিভিন্ন রাইড শেয়ারিং বাহন। গত ১ দশকে রাস্তায় মোটর বাইকের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ এই রাইড শেয়ারিং পেশার বিস্তার। কেউ কেউ পেশা হিসেবে, আবার অনেকে বাড়তি আয়ের সুযোগ হিসেবে ভাড়ায় যাত্রী বহন করেন, আবার অনেকে কাজ করেন অ্যাপে রাইডার বা ডেলিভারি ম্যান হিসেবে। জ্বালানি সংকটের এই সময়ে সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে এই পেশার মানুষ। ২টার দিকে ধাক্কায়া ধানমন্ডি ৩২-এর থেকে পাম্পে আসছি। আসার পরে ধরেন বিশাল বড় সিরিয়াল, ১১০-১৫ জনের পিছে ধাক্কায়া আস্তে 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 মাত্র ৮ জনের পিছে আসছিলাম। ৮ জনের পিছে আসার পরও তারপর ধাপ করে তেল শেষ হয়ে গেছে। ভাগ্য খারাপ, ভাগ্যে নাই, তেলও পাই নাই। প্রায় ২ ঘন্টা ধরে ঘুরতেছি তেলের জন্য, অন্য পাম্পে গেছি, ওখান থেকে ফেরত এসে এখানে দেখছি যে এখানে মনে হয় এই সময় খোলা থাকতে পারে, ওনারা বন্ধ করে ফেলছে। ওনারা যে তেল পাইছে সেই তেলটা ওনারা বিক্রি করে ফেলছে, ওনারা বলছে, কিন্তু আদৌ কতটা সত্য বা কত পরিমাণ বিক্রি করছে সেটা আমরা জানি না। তাতে দৈনন্দিন জীবনের ব্যয় মিটিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এমন নিম্ন আয়ের মানুষের। আমরা যদি তেল না পাই, তাহলে আমরা তেল না পাইলে আমরা রাইড করব কিভাবে বা আমাদের সংসার চলবে কিভাবে, আমরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করব। অর্থনীতিবিদরা বলছেন অকটেন পেট্রোলের সবচেয়ে বড় গ্রাহক এই শ্রেণীর পেশার অনেকেই এরই মধ্যে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। ডিজেলের কিন্তু কোনো সমস্যা নেই, সমস্যা কিন্তু আমাদের এই পেট্রোল এবং অকটেনের। এবং এইখানেই আসলে যারা আমাদের এই যে বাইকার, তো তারা রাইড শেয়ারিং যারা করেন, তারা কিন্তু আসলে এই যে এই ধরনের তেল সেটা কিন্তু গ্রাহক।
তো সুতরাং এখন আমাদের আসলে এটাকে মানবিক দিক থেকে আসলে দেখা উচিত। কৃত্রিম সংকট তৈরি করতে এক শ্রেণীর মানুষ যেমন মজুত করছে তেল, অন্যদিকে অপর শ্রেণী দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না জ্বালানি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পানিপথের পরিবহন নেটওয়ার্কেও। বহির্নোঙর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করতে পারছে না লাইটারেজ জাহাজ। এতে জাহাজ জটের পাশাপাশি আমদানি, বাণিজ্য এবং অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় ১৫০০ লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই খাতে। লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে আগের মতোই রেশনিং করা হচ্ছে। ডিজেলের অভাবে অলস বসে আছে অসংখ্য জাহাজ। এই সংকটের জন্য এখন লোডিংয়ে যাইতে জাহাজ গিয়ে বসে থাকে, তেলের জন্য লোড করতে পারে না, আর লোড করিয়ে আনলে সেল করতে পারে না। তাতে সংকট বৃদ্ধি পাচ্ছে, মাদার ভেসেল জট সৃষ্টি হচ্ছে এবং লাইটার ক্রাইসিস হচ্ছে। আমরা দিচ্ছি এখন যদি ওরা না পায় তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমি তো তেল দিচ্ছি, কেন পাচ্ছেন না আপনারা? এই মেসেজটা তো আমাদের কাছে নাই যে ওরা যে পাচ্ছে না। মেরিন বাস ডিলার অথবা মেঘনায় বলে মেরিন ডিলার, আমরা ওদের মাধ্যমে তেলটা দিচ্ছি। জ্বালানি সংকটে লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে যেতে পারছে না। ফলে জাহাজের অবস্থানকাল ও জট বাড়ছে বহির্নোঙরে। অনেক বৈদেশিক মুদ্রা এই মাদার ভেসেলের কে পেমেন্ট করতে হবে এবং সেই কারণে গিয়ে দেশ যেমন বৈদেশিক মুদ্রার একটা সংকটে পড়বে এবং সাথে সাথে যে মাদার ভেসেলগুলি আছে সেইগুলি যদি সঠিক সময়ে যদি পণ্য খালাস করে ফিরে যেতে না পারে, বহির্বিশ্বের কাছে যে ইমেজের একটা সংকট হবে। লাইটারেজ জাহাজ চলাচল স্বাভাবিক না থাকলে শুধু বন্দরের কার্যক্রম নয়, আমদানি, বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শেখ হাসিনার আমলে লুটপাট হওয়া ব্যাংক বাঁচাতে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসির কাছে বিশেষ তহবিল চাইল সরকার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএফসির সঙ্গে বৈঠকে এই তহবিল চান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের জানান, প্রভাবশালী বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী। ব্যাংক খাতে সুশাসনের অভাবে লুটেরা উদ্যোক্তারা আওয়ামী লীগ আমলে লুটে নিয়েছে প্রায় ডজনখানেক ব্যাংক। যে অনাচারের ভুক্তভোগী ক্ষুদ্র আমানতকারী সহ এখন পুরো অর্থনীতি। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংক এখন সরকার ও আর্থিক খাতের জন্য বড় বোঝা। এ বোঝা কমাতেই এবার আইএফসির দ্বারস্থ হলেন অর্থমন্ত্রী। দুর্দশাগ্রস্ত ব্যাংকের জন্য বিশেষ তহবিল চান তিনি। পরে সাংবাদিকদের জানান, মূলধন যোগান পেলে ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানো সহজ হবে। ব্যাংকটাকে রিভাইভ করে ওখান থেকে তাদেরও লাভ আছে, তো তারা তো ব্যাংক রিভাইভ হইলে, লাভবান হইলে একসময় এই শেয়ার বিক্রি করে তারা চলে যাবে। তা আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ শেয়ার তো আলটিমেটলি বাংলাদেশেই থাকতেছে। মাঝখান থেকে এই রুগ্ন ব্যাংকগুলোকে উঠে আসার একটা সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে একটা তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে। আইএফসির উদ্যোগের মাধ্যমে একটা অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। প্রভাবশালী মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী বলেও জানান অর্থমন্ত্রী। ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নেই, সমস্যা হচ্ছে দুর্নীতি এবং এটাকে পুঁজিবাজারকে নিয়ে যে ধরনের লুটপাট হয়েছে, এটা হচ্ছে সমস্যা। এসিসিতে বড় ধরনের চেঞ্জ আসবে এবং বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো সেগুলো আমরা করছি। জেপি মর্গান বিনিয়োগ করলে বিশ্বের আরও অনেক প্রতিষ্ঠানই ঢাকার পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হবে, এমন প্রত্যাশাও করেন অর্থমন্ত্রী। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। শুক্রবার রাতে 419 যাত্রী নিয়ে শুরু হবে চলতি বছরের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ যাত্রীদের বিদায় জানাতে রাজধানীর আশকোনা হজ অফিসে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। হজ যাত্রায় কারো অবহেলায় মুসল্লিরা ভোগান্তিতে পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিতে ব্যস্ত আল্লাহর ঘরের মেহমানরা। এখানে ইমিগ্রেশন আর বোর্ডিং পাস সহ যাবতীয় কাজ শেষ করে সরাসরি বিমানবন্দরে যাবেন হজযাত্রীরা। শুক্রবার দিবাগতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে প্রথম হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ অপেক্ষার পর আল্লাহর ঘর দর্শন ও তাওয়াফের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে হজযাত্রীদের। তাই সবার চোখে মুখে প্রশান্তির ছাপ। হজের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পালন করতে চান সবার দোয়া। টাকা পয়সা জমা দিয়ে যেতে পারে নাই, অনেক প্রতারণায় পড়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি দেখতেছি। তাই হয়তো খুব কষ্ট হতে পারে, কিন্তু যাতে নাকি আমি সম্পূর্ণভাবে করতে পারি, সবগুলো পুরোপুরি করতে পারি, সেই ক্ষমতা যেন আল্লাহ আমাকে দান করেন। হজের আহকাম হুকুম আহকাম সঠিকভাবে পালন করতে পারি, সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থী। হজ এজেন্সিগুলো সংগঠন হাবের নেতারা বলছেন, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। আমাদের প্রায় অধিকাংশ বিষয়ই ইস্যু হয়ে গেছে। টেকনিক্যাল কারণে অল্প কিছু সংখ্যক বিষয় এখনো আন্ডার প্রসেস আছে। জাতীয় হজ কমিটির একটা মিটিং ছিল, সেখানে প্রয়োজনীয় সকল নির্দেশনাগুলো উনি দিয়েছেন। আমরা হাব সহ সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর হজ জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করব। হজযাত্রীদের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। কারোর গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ধর্মমন্ত্রী। কাউকে ক্ষমা করা হবে না হজ নিয়ে যারা 2 নম্বরই করবে। হাজিদের কোনো সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এগুলি উনি সহ্য করবেন না, আমরাও সহ্য করব না। যে প্রশ্নগুলি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আগামী হজে ইনশাআল্লাহ। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশি হজযাত্রী ৭৮,৫০০ জন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে জানাবো মুদ্রা বাজারের খবর। দেশের বাজার অনেকটাই স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজারে। ব্যাংকগুলোর গ্রাহকদের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছে প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। সোমবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 141 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সা দরে। আজ ইউএই দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97 টাকা ও ক্রয় মূল্য 93 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে বাড়তি স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,818 দরে। বেড়েছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $80.23 দরে। তবে দাম কমেছে ইস্পাতের। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,039 দরে। এদিকে আবারও বাড়তি ক্রুড অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $91.60। দাম কমেছে কয়লার। প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $133.15। আন্তর্জাতিক বাজারে বাড়তির দিকে চালের দর। প্রতি 100 ওয়েট চাল আজ বিক্রি হচ্ছে $10.90 দরে। তবে বেড়েছে গমের দাম। প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $596.36 দরে। দাম বেড়েছে ভুট্টারও। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $491.51 দরে। তবে বেড়েছে পাম অয়েলের দর। প্রতি টন পাম অয়েল বিক্রি হচ্ছে $4,472 আর দাম কমেছে চিনির। প্রতি পাউন্ড চিনি বিক্রি হচ্ছে $13.70 দরে।